তোরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি 2025-এর অন্যতম একটি মাস্টার ক্লাস লাল সালু উপন্যাসের উপর। আমরা গত প্রিভিয়াস যে ক্লাসটি করেছিলাম সেখানে কিন্তু একটা ক্লাসে আমরা পুরো পদ্মের সবগুলো টপিকের উপর অল্প অল্প করে কিছু কিছু এমসিকিউ আমরা সলভ করেছিলাম এবং মূল ভাবটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র যে লাল সালু উপন্যাসের মূল ভাবটাই বুঝবো এমনটা না, আমরা 100+ এমসিকিউ সলভ করবো আজকের এই একটা ক্লাসের মাধ্যমে। তো সবাই ঝটপট আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং ক্লাসটি শেয়ার করে রাখেন। আমাকে তো আপনারা চেনে নিয়ে আমার এটা না বলি, চলেন সেকেন্ড পেজে চলে যাই। চরিত্রের গুণাবলীগুলো একটু দেখে নেই। হ্যাঁ, এখানে যে চরিত্রগুলো আছে আমরা সর্বোচ্চ 1-2 মিনিটে এটা একটু দেখে নেব, এরপরে আমরা মূল পাঠে শুরু করব। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একজন বলেছে, নাফিজা বলেছে ভাইয়া ক্লাসগুলো 9টায় শুরু করলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা মিকদাদ বলছে ভাইয়া লাল শালুকে আমাদের আলিমের সিলেবাস আছে। মিকদাদ, আপনার আলিমের সিলেবাসে হয়তো এইচএসসি আলিম এক্সামে লাল শালুটা নেই, বাট আপনি যখন অ্যাডমিশন টেস্টে যাবেন না তখন আপনাকে মাস্ট একাধিক কোশ্চেন থাকবে এই একটা উপন্যাস থেকে। তো সেই জন্য আপনার যদি প্ল্যান থাকে যে আপনি ফিউচারে ভার্সিটি ভর্তি পরীক্ষা দেবেন তাহলে আপনি ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবেন। আসেন আমরা না চরিত্রগুলো একটু দেখে নিই, সবাই চিনি। আমাদের মজিদ কি মুদাসসির পীরে মুদাসসিরের একজন বিশাল বড় মুরিদ। আচ্ছা, মুদাসসির শব্দের অর্থ কি এইটা যদি কেউ পারেন কমেন্ট বক্সে লিখে ফেলেন ঝটপট, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, মজিদ হলো একজন স্বার্থপর ভণ্ড বাবা, এই ভণ্ড সাধু। এরপরে হচ্ছে সে আধিপত্যবাদী। সে কেন ভণ্ড এবং স্বার্থপর? সে এতটাই ভণ্ড যে সে যে হচ্ছে মহব্বতনগরে যায়, যাওয়ার পরে সে কি করে, সেইখানে গিয়ে অনেক বছর আগে, অনেক বছরও না, ঠিক মাত্র 100-150 বছর আগে বা 200 বছর আগে ওই গ্রামের কোন একজন ভদ্রলোক, সে হচ্ছে এখন চাকরির কাজে অন্য একটা অঞ্চলে বসবাস করতেছে, যেটা আমরা গারো পাহাড়ের অংশটা পড়েছি, সামনে পড়বো। তো সেই জায়গা থেকে শুনেছে যে কিছু কবর আছে। এই ভণ্ডটা গিয়ে সেটা কি করেছে, এই মুদাসসির শব্দের অর্থ কেউ লিখছেন? এই দেখো কি বলে রে। আচ্ছা ওকে, তাহলে মুদাসসির অর্থ হচ্ছে কি, নাম না জানা। মুদাসসির অর্থ হচ্ছে নাম না জানা। যেমন আমার নাম কি, নো ম্যান, মানে কোনো মানুষই না, আমি মানুষ, ওইটা এমনি। তাহলে এই মুদাসসির মানে হচ্ছে যে নাম না জানা ব্যক্তি, তাকেই বলা হয় মুদাসসির। তো মুদাসসির পীরের ভণ্ড এ হচ্ছে এটাকে একটা কবর বানিয়ে ফেলছে। আধিপত্যবাদী, সে এতটাই আধিপত্যবাদী ছিল যে সে ওই গ্রামের সকল মানুষকে সে কি করত, শাসন করত, সকল মানুষকে সে ডোমিনেট করত। তার মতের বিরুদ্ধে যদি কেউ যেত তাহলে তাকে এমন ভাবে হেনস্থা করতো সে গ্রাম থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। এবং আওয়ালপুরের পীরকেও সে কিভাবে কি করেছে আমরা সামনে দেখবো, যে সে কিভাবে তার আধিপত্যটা বিস্তার করেছে। সে আমিনা বিবির সাথে কি করেছে, তার একটা আধিপত্য আছে। এই যে ঈর্ষা পরায়ণ, কারণ মুদাসসির পীর কিন্তু আমাদের মজিদ কিন্তু ঈর্ষা পরায়ণ। যখন দেখলো যে খালেক ব্যাপারীর বউ সন্তান হওয়ার জন্য আউয়ালপুরের পীরের কাছে যাচ্ছে, তখন সে ঈর্ষা পরায়ণ হয়ে আমিনা বিবিকে শেষ পর্যন্ত তালাক দিতে বাধ্য করেছে। এরপরে ভাইয়া মিথ্যাবাদী, এ তো মিথ্যাবাদী শর্ট। সে বলে যে আল্লাহর মাধ্যমে আমি জেনেছি যে এই সন্তানগুলো তার না, কিন্তু এটা তো সে শুনেছে তার বাড়িতে যে কাজ করে সে কাজের মেয়েটার মাধ্যমে। এই যে সে ছিল ধর্ম অন্ধ, সে অনেক বেশি ধর্ম অন্ধ ছিল। তার স্ত্রী নামাজ না পড়ার কারণে জমিলাকে সে নির্যাতন করত এবং কিভাবে সে শোষণ করেছে, এগুলো আমরা দেখেছি মজিদের চরিত্র। আমি না এইটা আপনাদের পড়া, আপনারা বলতে পারেন ভাই এটাতে টাইম লস করেন না, ডিরেক্ট এমসিকিউতে চলে যান। আমি ডিরেক্ট এমসিকিউতে চলে যেতে পারি, আমার 100+ এমসিকিউ আছে, বাট এইটা একটু কাজ দিয়ে যায় তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। এরপরে দেখেন জমিলা জমিলা জমিলার একটা মজার ব্যাপার আছে। জমিলা বলে যে জমিলা ভাবছে তানি তো দুলার বাপ। যখন মজিদ হচ্ছে বিয়ে করতে গেছে, জমিলা কি বলতেছে, জমিলা বলতেছে যে তানি তো দুলার বাপ। তাহলে এই যে দুলার বাপ ভাবছে কাকে, মজিদকে। জমিলা হচ্ছে প্রতিবাদিনী, জমিলা প্রতিবাদ করত। জমিলা হচ্ছে তাকে কি করেছিল, মুখের দিকে থুতু ছুড়ে দিয়েছিল, তাই না? জমিলা হচ্ছে চঞ্চলমতি, ছোট্ট একটা মেয়ে, ওর বয়সই বা ক বছর, ও তো চঞ্চলই হবে। ওর মাথার উপরে তো এখনো ওই লেভেলের প্রেশার নেওয়ার মতো সময় ওর হয়নি। সদা হাস্যময়ী, সবসময় হাসি খুশি থাকতো, দুরন্ত এক কিশোরী এবং স্বাধীন চেতা। এরপরে আছে কে, আমাদের খালেক ব্যাপারী আছে, যে কুসংস্কার আচ্ছন্ন, অন্ধবিশ্বাসী। সে অন্ধবিশ্বাস করতো, মজিদ ব্যাপারীকে সে অনেক বেশি বিশ্বাস, মজিদ পীরকে বিশ্বাস করতো এবং সে কুসংস্কার আচ্ছন্ন কিভাবে ছিল, তাকে যখন বলা হলো যে যদি আউয়ালপুরের পীরের পানি পড়া এনে দেন তাহলে হয়তো আমি কি হয়ে যাব, আউয়ালপুরের পীরের পানি খেলে আমার বাচ্চা হবে। এই যে এই অন্ধবিশ্বাসটা, সে কুসংস্কারটা বিশ্বাস করেছিল, সে ছিল ব্যক্তিত্বহীন। মজিদ তাকে, তার নাটাইটা চালাতো কে, তার নাটাইয়ের সুতা ছিল কার কাছে, মজিদের কাছে। সে ধর্মীয় গোড়ামি ছিল, সিদ্ধান্তহীন ছিল। রহিমা সম্পর্কে খুব অল্পতে বলি, রহিমা ধর্মভীরু ছিল, সে স্বামীকে অনেক বেশি সম্মান করতো, সন্তান বৎসলা ছিল, সে সহজ সরল ছিল এবং সে প্রতিবাদহীনা ছিল। সে অনেক বেশি সহজ সরল ছিল আর কি, আমাদের বাঙালি মায়েদের মতো। এর পরের পেজটাতে যাই, আমরা দেখি চরিত্রগুলোর মাঝে মজিদ, রহিমা অল্প অল্প করে দেখি। হ্যাঁ, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা নায়ক অথবা ভিলেন দুটোই কে, আমাদের এই মজিদ হুজুর।
মজিদ হুজুর হচ্ছে কে? মুদাসসির পীরের মাজারের এই মজিদ হুজুর। এবং সে কি ছিল? সকল ঘটনা নিয়ন্ত্রক, কুসংস্কার, সঠতা, অন্ধবিশ্বাসের প্রতীক। আচ্ছা, মহব্বতনগর ভাইয়া এই লাইনটা আপনাদের লিখে ফেলতে হবে। আমি এতক্ষণ যা কিছু বলছি একটাও লেখার মতো ছিল না, ওগুলো জাস্ট গল্প করা, একটু স্মরণ করিয়ে দেওয়া। বাট এখন যেটা বলতেছি এইটা আপনাদেরকে লিখে ফেলতে হবে। এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে প্রিভিয়াস অনেক বোর্ডে প্রশ্ন হয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা বোর্ডে 10টা বোর্ডে কোশ্চেন হয়েছে এই একটা লাইন থেকে, যে মসজিদের মোহাম্মদনগরের প্রবেশটা কেমন ছিল, অবধারিত, নাটকীয় বা অন্য কিছু। কি হবে? নাটকীয় ছিল। এই নাটকীয় এই কে ওয়ার্ডটা আপনারা লিখে ফেলেন। এরপরে এসে সেখানে নিজের ক্ষমতা বিস্তার করতে থাকে, ক্রন্দনরতা মেয়ে তার ভালো লাগে। ওকে, এগুলো দরকার নাই, জাস্ট এই পুরো অংশ থেকে এই একটা লাইন আপনারা লিখে ফেলেন যে মোহাম্মদনগর গ্রামে তার প্রবেশটা কেমন ছিল, নাটকীয় ছিল। এরপরে আসেন স্যার রহিমা। রহিমা হচ্ছে নায়ক মজিদের প্রথম স্ত্রী। রহিমা কি ছিল? প্রথম স্ত্রী ছিল, শক্তিমত্তা ওর বাইরের রূপ ছিল। রহিমা যখন হাঁটতো তখন মাটি কাঁপতো, তখন মজিদ কি বলতো? যে বিবি অমন করে হাঁটতি নেই, মাটি ব্যথা পায়, তাই না? এই হচ্ছে রহিমা। খুবই খুবই স্বামী ভক্ত ছিল, স্বল্প ভাষী ছিল, একান্ত অনুগত ছিল। সে তার স্বামীকে অনেক বেশি সম্মান করত। গ্রামের লোকেরা তারই অন্যতম সংস্করণ। তাহলে গ্রামের লোকরা কিন্তু রহিমারই সংস্করণ, অর্থাৎ রহিমা যেমন ছিল এই গ্রামের মানুষরাও তেমনই ছিল। এরপরে আসেন, এরপরে বলছে কি? এই যে জমিলা, জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী, একমাত্র প্রতিবাদী, একমাত্র প্রতিবাদী নায়িকার চরিত্র এবং চঞ্চল প্রকৃতির মেয়ে। এইগুলো একটু আপনারা কে ওয়ার্ড গুলো একটু দেখে ফেলেন। আগেরটা থেকে কিছু বললাম না, এখানে আপনি কোনটা কোনটা দেখবেন। চঞ্চল প্রকৃতির ছিল। যদি বলা হয় লাল সাল উপন্যাসে কে চঞ্চল ছিল, লাল সাল উপন্যাসে তানু বিবি, রহিমা, মজিদ, নাকি আমাদের জমিলা? কি হবে? আমাদের জমিলা হচ্ছে চঞ্চল প্রকৃতির ছিল। সে মজিদকে বলেছিল কি? দুলার বাপ। তানি বুঝি দুলার বাপ? সে মনে হয় জামাইয়ের, মানে মজিদ যখন বিয়ে করতে গেছে, সে তো হুজুর মানুষ, দাড়ি টাড়ি আছে, একটু বৃদ্ধ বৃদ্ধ ভাব। তো এটাকে দেখে জমিলা কি ভেবেছে? জমিলা ভেবেছে তানি বুঝি দুলার বাপ। আচ্ছা, মজিদের আচরণ তার কাছে ভালো লাগে না। জিকিরের সময় সে বাড়ির বাইরে চলে আসায় সবাই তার দিকে চেয়ে থাকে। মজিদ তাকে ঝি সম্বোধন করে তাড়িয়ে দেয়। ঝি মানে বোঝেন? ঝি অর্থ হচ্ছে কি? আপনার কমেন্ট বক্সে লেখেন। মজিদের ধারণা তাকে জিনে আচর করেছে, তাই তাকে মাজারের সাথে বেঁধে রাখে। এটার উপর একটা মুভি আছে, এই মুভিটা আমি আপনাদেরকে দেখতে বলবো, যদি সম্ভব হয় তাহলে আরো চমৎকার করে বুঝবেন। আচ্ছা, এখানে খালেক ব্যাপারী আছে, আমিনা বিবি আছে। খালেক ব্যাপারী হচ্ছে মোহাম্মদনগরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। যত ক্ষমতাধরই হও না কেন, তোমার নাটাইটা ঘুরাচ্ছে কে? এই ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরেও এর নাটাইটা ঘুরাচ্ছে হচ্ছে আমাদের মজিদ পীর। এর এই সবাই যারা ক্লাসে আসো সবাই একটু রিয়াক্ট দাও তো, সবাই সবাই একটু রিয়াক্ট দাও তো। আচ্ছা, কাজের মেয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বলছে হচ্ছে বিকাশ সাহা, বলছে স্যার এটা ঝি মানে হচ্ছে কাজের মেয়ে, ঠিক আছে। তাহলে দেখেন, আহ এই ঝি মানে কিন্তু নট অনলি কাজের মেয়ে, ঝি মানে মেয়ে। ঝি মানে কি? ঝি শব্দের অর্থ হলো মেয়ে, বাড়ির মেয়েকে বাড়ির ঝি বলা হয়। কিন্তু কিন্তু এই গল্পে, এই মেহেদী হাসান, মজিদ আমার মতো হুজুর ছিল? দুষ্ট কথাকার। দেখো, তাহলে মজিদের অন্যতম সহায়ক ছিল এই খালেক ব্যাপারী। আমিনা বিবি হচ্ছে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। আমিনা বিবির জন্য অনেক খারাপ লাগে, একে অনেক কষ্ট দিয়েছে মজিদ, খারাপটা। রহিমার মতো সেও নিঃসন্তান। তাহলে আমরা দুটা চরিত্র পেলাম নিঃসন্তান, একটা হচ্ছে রহিমা আর একটা আমিনা বিবি। রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী আর আমিনা বিবি হচ্ছে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। একটা কমন বিষয় আছে। তাই আউয়ালপুরের পীরের কাছে পানি পড়া নিতে চাই, পানি পড়া নিতে চাই। আচ্ছা, এই পানি পড়ার জন্য কাকে পাঠানো হয়? আমিনা বিবি কাকে পাঠিয়েছে? তার ভাইকে পাঠিয়েছে না? তার ভাইয়ের নাম কি? আপনারা লেখেন, কমেন্ট বক্সে লিখবেন। পানি পড়া, পানি পড়া আনার জন্য, আনার জন্য কাকে কাকে পাঠিয়েছিল আমিনা বিবি? বলেন তো। খালেক ব্যাপারী একজনকে পাঠিয়েছিল না আউয়ালপুরের পীরের কাছে, তার নাম কি? এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এইটা হচ্ছে কে? তানু বিবি। তানু বিবি হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? তানু বিবি। প্রতি বছর আস্ত আস্ত সন্তান জন্ম দেয় বলে আমিনা বিবির সহ্য হয় না। এই কমেন্ট বক্সে লিখছেন আপনারা? এই যে বিকাশ সাহা, থ্যাংক ইউ ভাইয়া। বিকাশ সাহা লিখছে ধলা মিয়া, ঠিক আছে, এই যে ধলা মিয়া খালেক ব্যাপারীর শ্যালক, তানু বিবির বড় ভাই। তাহলে তানু বিবির বড় ভাই হচ্ছে ধলা মিয়া, যাকে আমিনা বিবির জন্য ঔষধ আনতে, পানি পড়া আনতে পাঠানো হয় আউয়ালপুরের পীরের কাছে। তাকে আউয়ালপুরের পীরের কাছে পাঠানো হয় পানি পড়া আনার জন্য, কিন্তু সে মজিদের কাছে সব বলে দেয়। বুড়োর মতন সেও ঠ্যাঙা লম্বা মানুষ। তাহলে ঠ্যাঙা লম্বা মানুষ কে ছিল? ঠ্যাঙা ঠ্যাঙা লম্বা মানুষ কে ছিল? ঠ্যাঙা লম্বা মানুষ ছিল হচ্ছে ধলা মিয়া। এরপরে আসেন, এসেছেন, দেখেন। ওকে, এরপরে হচ্ছে এই আপনাদের ফ্রেন্ডদের বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে কিন্তু আপনার ক্লাসের লিঙ্কটা দিতে পারেন। মোহাম্মদনগরের স্কুল প্রতিষ্ঠা করতে চায় গ্রামের শিক্ষিত যুবক, ইংরেজিতে পড়েছে কিন্তু মজিদ তা হতে দেয় না। আক্কাসের বাবা হচ্ছে মোদাব্বের মিয়াও স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে। তাহলে আক্কাসটাকে, আক্কাস হচ্ছে একটা গ্রামের শিক্ষিত ছেলে, যে শহর থেকে লেখাপড়া করে এসেছে, সে উচ্চ শিক্ষিত। সে চায় এই গ্রামের মানুষজনকে আমি সঠিক শিক্ষায় শিক্ষিত করব, গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করব। তাহলে যদি একটা স্কুল প্রতিষ্ঠা করা যায়, সঠিক শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে কি হয়ে যাবে? কুসংস্কার দূর হবে, এলাকার উন্নয়ন হবে। কিন্তু এইটা মজিদ চায় না।
কারণ গ্রামের মানুষ যদি শিক্ষা অর্জন করে তাহলে তার টাউটামি ধরে ফেলবে, তার বাটপাড়ি ধরে ফেলবে। এই জন্য সে কি বলে, বলে একটা মুক্তবি তো আছে, খালিক ব্যাপারীর বাড়িতে একটা মুক্তব আছে, সে মুক্ত পড়ায় চালাবে, আর কোনো দরকার নাই স্কুলের। এইটা হচ্ছে আক্কাস মিয়া। এবং আক্কাস মিয়ার বাবার নাম হচ্ছে মুদাব্বের মিয়া। এই যে মুদাব্বের, এই মুদাব্বের আঙ্কেল কে? সে হচ্ছে আক্কাসের বাবা। তার রাগ উঠলে তোতলায়। তাহলে রাগ উঠলে তোতলায় কে? যদি কোশ্চেন হয়, এইটা খুব ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন হয় লাল সালু উপন্যাসে কার রাগ উঠলে তোতলায়, রাগ উঠলে তোতলায় কে? আচ্ছা, নাফিস বলছে যে আমার মতো উদার মনের মানুষ হলো আক্কাস মিয়া। ওকে, তাহলে দেখেন এই মুদাসসির পীরকে, মুদাসসির হচ্ছে মোহাম্মদ নগরে যার মাজার, এটা কিন্তু মাজার ছিল না, সে কোনো পীরও ছিল না, সাধারণ একটা মানুষের কবর ছিল, যাকে ঘিরে মসজিদের যত ভণ্ডামি, অভিনয়, আধিপত্য বিস্তার। এবার আসেন পীর সাহেব। এই পীর সাহেব হচ্ছে আউয়ালপুরের পীর। আউয়ালপুরের পীর এক সময় তার চোখে আগুন ছিল, সে গাছে উঠে বসে থাকে। তার মুরিদের ধারণা পীর সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আউয়ালপুরের পীর, এই আউয়ালপুরের পীর নাকি সূর্যকে, আউয়ালপুরের পীর সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে, এই ধারণাটা কার? এই ধারণাটা হচ্ছে আউয়ালপুরের পীরের মুরিদের। দুদু মিয়া, এটা হলো 7 ছেলের বাপ। দুদু মিয়া কয় সন্তানের বাপ? 7 ছেলের বাপ। মজিদ তাকে কলেমা জানার কথা জিজ্ঞেস করে। আচ্ছা, সে ঘাড় ঘুরে আধা পাকা মাথা চুলকায়, মুখে তার লজ্জার হাসি, চোখে পিটপিট করে, মাথায় যেন ছিট। মজিদ তাকে ব্যাপারীর মক্তবে কলেমা শিখার আদেশ দেয়, কারণে অকারণে খেতে না পাওয়ায় কথা বলা তার অভ্যাস। আচ্ছা, এইবার শোনেন, বিষয় হলো মজিদ কি করে জানেন? মজিদ সবাইকে বলে মিয়া। মজিদ সবাইকে কি বলে? মিয়া। তো এই টেকনিকটা মনে রাখেন, যদি কোনো একটা উক্তি আসে যে এই উক্তিটি কার, খালেক ব্যাপারী না মজিদের, কি হবে? যদি দেখেন মিয়া আছে তাহলে বুঝবেন এটা মজিদের উক্তি। মজিদ বলে কালেমা জানো মিয়া, এটা কারে বলছে? কালেমা জানো মিয়া, এটা কারে বলছে? বলছে দুদু মিয়াকে। আবার আক্কাসকে বলে আক্কাস মিয়া নাকি স্কুল করবো গ্রামে। ওকে, এরপরে আসেন, তাহলে মিয়া সমানে কি? মজিদ। মজিদ সবাইকে মিয়া নামে ডাকে। দুদু মিয়ার ছেলেকে দেখেন, বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে, বাপের মাথা নত করার ভঙ্গিটা তার কাছে গাধার ভঙ্গির মতো মনে হয়। নানা বুড়িকে আগামী বছর তানু বিবির কোলে নতুন এক আগন্তুক টাটা করে উঠবে, তখন তার ডাক পড়বে এই নানা বুড়ির। আচ্ছা, হাসুনির মাকে তাহের কাদের রতনের বোন। তাহলে এই যে মাছ ধরতেছিল যখন, যখন নাটকীয় ভাবে আমাদের পীরে মুদাসসিরের ভণ্ড মুরিদ মজিদ হুজুর এসেছিল, তখন এই তাহের কাদের রতন তারা মাছ ধরতেছিল। এর একটা বোন আছে হাসুনির মা। এই হাসুনির মা কাজ করে কোথায়? এই হাসুনির মা কাজ করে হলো রহিমার সাথে। রহিমাকে ধান ভানার কাজে সহায়তা করে। তার স্বামী মারা গেছেন। রহিমা তার মোটা তাজা ছেলেকে পুষ্টি করে রাখতে চায়। আপনাদেরকে অ্যান্সার করতে হবে, এই হাসুনি কি ছেলে নাকি মেয়ে? হাসুনি, হাসুনি, হাসুনি কি ছেলে নাকি মেয়ে? হাসুনির তোর মা, হাসুনির মা তুমি, কিন্তু হাসুনি কি ছেলে না মেয়ে? সবাই বলেন তো। এবার আসেন তাহের কাদের, হাসুনির মায়ের ভাই। তাদের বুড়ো বাবা বুড়ি মাকে চেলা কাঠ দিয়ে মারতে এলে তারা তার প্রতিরোধ করে, দাঁড় নিয়ে তারা মাছ শিকার করে। তাহলে দাঁড় নিয়ে মাছ শিকার করে কে? দাঁড় নিয়ে মাছ শিকার করে তাহের কাদের। এদের বুদ্ধি বিবেচনা থাকলেও এরা স্বার্থের ঘোরে ঢাকা, স্বার্থের ঘোরে ঢাকা। এরপরে আসেন রতনকে। রতন হলো তাহের কাদের ছোট ভাই, কনিষ্ঠ ভাই, মানে সবচেয়ে ছোট ভাইয়ের নাম কি? তাহের কাদের ছোট ভাইয়ের নাম কি? রতন। বুড়োকে, বুড়ো হচ্ছে তাহের কাদের, রতন হাসুনির মা, তার সন্তান। এটাই কে? এটা হচ্ছে বুড়ো। তারপর হচ্ছে বুড়োর সন্তান তাহলে কারা? তাহের কাদের, রতন, হাসুনির মা, এরা সবাই তার সন্তান। ঠ্যাঙা দীর্ঘ মানুষ মজিদের কাছে হাসুনির মা বুড়ো সম্পর্কে বিচার দেওয়ায় হাসুনির মাকে মনের আশ মিটিয়ে প্রহার করে। এর জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হয়। মজিদ এই বিচারে রায় দেয়। একদিন সন্ধ্যায় কোথায় যেন চলে যায়। অনেক কষ্ট পায় বৃদ্ধ লোকটি, তার মনে অনেক বেশি কষ্ট পেয়ে সে চলে যায়। মজিদের বিচারের রায় দেয়, একদিন সন্ধ্যায় কোথায় যেন চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না। সে বৃদ্ধ হতে পারে, সে গরিব হতে পারে, কিন্তু তার একটা আত্মমর্যাদা বোধ আছে। সে সেই অপমানটা নিতে পারে না, সে নিরুদ্দেশ হয়ে চলে যায়। ওকে, এককালে বুদ্ধিমান লোক ছিল, বইমাত্র ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ঘটিয়ে আছে নিঃসঙ্গ। তাহলে কে নিঃসঙ্গ? বুড়ো। বুড়ো। এরপরে আসেন বুড়ি। বুড়ি হলো তাহের কাদের মা। যৌবনকালে হাসি খুশি ছটফটে মেয়ে ছিল, খয়ের মতো কথা ফুটতো তার মুখ দিয়ে, কিন্তু এখন তার দেহ মন পড়ে গেছে। বুড়ো হাসুনির মাকে প্রহার করতে গেলে সে উঠোনে পা ছড়িয়ে দিয়ে বিলাপ শুরু করে দেয়। এবার আসেন, আচ্ছা ছেলে, যারা যারা ছেলে লিখেছেন, অনেকে লিখেছে ছেলে, সবাইকে ধন্যবাদ। ওকে, এই পিডিএফ দেওয়া হবে রে, পিডিএফ দেওয়া হবে, সবাই পিডিএফ পাবেন। সলোমনের বাপকে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইটা থেকে তোমাদের কুমিল্লা বোর্ডে 2019 সালে এইচএসসি পরীক্ষায় এমসিকিউটা এসেছিল। কুমিল্লা বোর্ডে 2019 সালে এসেছিল কে? হাঁপানির রোগী। কি হবে? সলোমনের বাপ। সলোমনের বাপ হাঁপানির রোগী। মজিদের মাজার আবিষ্কারের সময় সে দম খিসে লজ্জায় চোখ নত করে রাখে। ওকে, এরপরে আসেন কানুর বাপকে মজিদের এক ছিলিম তামাক এনে দেয়, হচ্ছে কানুর বাপ। এরপরে আসেন চরিত্রগুলো, মতলুব খা আছে, জনৈক লোক আছে, খনকার মোল্লা, সরকারি কর্মচারী, রোহান আলী। ওকে, আমরা এগুলো একটুখানি শর্টকাটে দেখে নেই। মতলুব খা হলো ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেহেতু সে
এই পীরের পুরনো মুরিদ। তাহলে পীর কে? পীর হচ্ছে আউয়ালপুরের পীর। আউয়ালপুরের পীরের পুরনো মুরিদ কে? আউয়ালপুরের পীরের, হ্যাঁ, নাজমুস সাকিব ওরফে মজিদ। তাহলে দেখেন, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পীর সাহেবের পুরনো মুরিদ, এটা কে? মতলুব খা, জনৈক লোককে, যাকে মজিদ ধানের কথা জিজ্ঞেস করে সে ঘাড় চুলকে নীতি বিতি করে বলে যা হয়েছে তাই যথেষ্ট, ছেলে পুলে নিয়ে দুই বেলা খেতে পারার কথা বলে সে, তার কোনো একটা কথায় মজিদ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। তাহলে দেখেন, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা যে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কে? মতলুব খা। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কে? মতলুব খা। আউয়ালপুরের পীরের প্রধান মুরিদ কে? মতলুব খা। খোঙ্কার মোল্লাকে, যে সমাজে জানাজা পড়ায়, তার বাড়ির সামনে মূর্তি নজরে পড়ে। সরকারি কর্মচারী হচ্ছে বাইরে বিদেশি লেবাস, কিন্তু ভিতরে আসলে মুসলমান। তিনি গ্রামে পরদাদার আমলের কিছু কবরের কথা বলেন, তার নিকট থেকেই মজিদ মাজারের সূত্র পায়। এই যে সরকারি কর্মচারী, এই সরকারি কর্মচারীর দাদা পরদাদারা ওই গ্রামে ছিল এবং সেখানে তাদের কবর আছে। এইটা শুনে মজিদ ভাবে, ওয়াও, গ্রেট, আমি তো একটা বিশাল বড় বিজনেস আইডিয়া পেয়ে গেলাম। এক্ষুনি আমাকে কি করতে হবে? যাই, গিয়ে একটা বিশাল বড় একটা বিজনেস দাঁড় করি, আমি ইলন মাস্ক হয়ে যাই। তখন সে চলে গেল এবং গিয়ে ঝটপট করে নিজের একটা বিশাল বড় বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করে ফেললো। হযরত পীরে মুদাসসির তার সেই বিজনেস প্রতিষ্ঠানের নাম। এবং সেই বিজনেস প্রতিষ্ঠানে মানুষ গরু দেয়, ছাগল দেয়, সব কিছু দেয়। এবং এককালে সে দুটো বইয়ের মালিক হয়ে যায়, তার প্রথম বউ রহিমা এবং দ্বিতীয় বউ জমিলা। তো তোমরা যারা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করাবা, দুটো না 20টা বইয়েরও মালিক হয়ে যেতে পারো, কিন্তু সেটা কিন্তু পীরে মুদাসসির হওয়া যাবে না। কি হতে হবে? বৈধ হতে হবে। এরপরে সে সরকারি কর্মচারী থেকে এই প্ল্যানগুলো সে পেয়েছিল। প্ল্যান পায়নি, ভালো কথা বলেছিল, সে নিজে নিজে বানিয়ে ফেলছিল এরকম কিছু। এরপরে সে রোহান আলী, গ্রামের মাতব্বর। মজিদ যখন লোকদের গালাগাল করে তখন সেও ছিল। আচ্ছা, মানে এই কিছু কিছু লাইন মানে হাসি আটকে রাখা যায় না। বলে কি, যা সে বুঝি তানি বুঝি দুলার বাপ। দেখেন, তাহলে রোহান আলীটা কে ছিল? গ্রামের মাতব্বর ছিল। মজিদ যখন লোকদের গালাগাল করে তখন সেও ছিল। মজিদ বলে, আপনারা আনপড়, জাহেল, আপনারা এত বড় একজন পীর, কামেল পীরের মাজার এইভাবে জঙ্গলের ভিতর ফেলে রাখছেন। রোহান আলী বলে, আহা, কত বড় পাপ কাজ করে ফেলছি আমরা, এই এত বড় একটা ভালো মানুষ খাদেম সাহেব চলে আসছে। আচ্ছা, এরপরে দেখেন সমীর উদ্দিনকে। সমীর উদ্দিন হলো কোচ বিদ্ধ হয়ে মারা যায়। কোচ বিদ্ধ হয়ে মারা যায়। তামিম, বিজনেস দাঁড় করাতে হবে, কিন্তু পীরে মুদাসসিরের বিজনেস না রে। এরপরে তার রক্তাক্ত দেহ দেখে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হওয়ার কথা, কিন্তু তারা পাথর হয়ে যায়। মজিদের গালাগাল শুনে লজ্জায় মাথা হেট করে রাখে কে? জোয়ান মদ্য কালুমতি। এরপরে আসেন, আমি আর সময় নিতে চাচ্ছি না, খুব দ্রুত চলে যাব। কালু মিয়া হলো আউয়ালপুরের সংঘর্ষে লিপ্ত হলে তার মাথা দুফাক হয়ে যায়। তাহলে মাথা দুফাক হয়ে যায় কে? কালু মিয়ার। আর মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে কে? ছনুর বাপ। ছনুর বাপ কি পাচ্ছে? মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে। রহিমা তার জন্য দোয়া করে। খেতানির মাকে যে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, তাহলে যদি প্রশ্ন হয় পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে হচ্ছে খেতানির মা। খেতানির মা কি পাচ্ছে? হ্যাঁ, ফারিহা। ফারিহা বলছে যে তার একটা প্রেমিকাও ছিল, তাই না? সেই প্রেমিকের নাম কি? প্রেমিকা যখন ওই যে ধানের কাজ করতো, মজিদ আর চোখে চেয়েছে দেখতো, হাসুনির মা। আচ্ছা, তাহলে দেখেন, খেতানির মা হচ্ছে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, আমি এই দুটো খুব ইম্পর্টেন্ট বলবো। আচ্ছা, হাঁপানি রোগ যেন কার ছিল? মাত্র পড়িয়েছি, 2 পেজ আগে পড়িয়েছি। হাঁপানি রোগ ছিল সলোমনের বাপের। যদি বলা হয়, কোশ্চেন হয়, 2019 সালে কুমিল্লা বোর্ডে ছিল এটা। হাঁপানি রোগ কার ছিল? সলোমনের বাপের। আর মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে সনুর বাপ। আর খেতানির মা হচ্ছে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে। খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে। এরপরে আসেন আপনার খ্যাংটা বুড়িকে। খ্যাংটা বুড়ি হচ্ছে, খ্যাংটা বুড়ি সম্পর্কে এইটা আসতে পারে যে ছেলে হলে জাদুর মৃত্যুর কারণে মাজারে এসে বিলাপ করে ও খোদার বিরুদ্ধে নালিশ করে। তাহলে মাজারে এসে বিলাপ করে এবং খোদার বিরুদ্ধে নালিশ করে কে? মাজারে এসে বিলাপ করে এবং খোদার বিরুদ্ধে নালিশ করে কে? খ্যাংটা বুড়ি। এরপরে আসেন কম্পাউন্ডার। করিমগঞ্জের হাসপাতালে মজিদ তাকে ডাক্তার মনে করে। ভাং গাঁজা খাওয়া, রসকস শূন্য, হাড় গিলে চেহারা তার, দুটো পয়সার লোভে তার চোখ চকচক করতে থাকে। প্রকৃতপক্ষে মজিদ কম্পাউন্ডারকেই ডাক্তার মনে করে। ওকে, এই চরিত্র বিশ্লেষণ শেষ। চরিত্র বিশ্লেষণ শেষ। এই কি বলে রে? বলে ক্লাস করব নাকি ফানি কমেন্ট পড়বো? এই কমেন্ট পড়ার দরকার নেই, তোমরা কমেন্ট একটু পরে করবা। আমি কিন্তু 108টা এমসিকিউ রেখেছি। ধামধুম তোমাদের কমেন্ট করতে হবে। আসতেছি একটু পরে, আমাকে এটা একটু শেষ করতে দাও। তাই তারা ছোটে ছোটে। লাল সাল উপন্যাসে কারা ছোটে? লাল সাল উপন্যাসে লেখক বর্ণিত শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে। কিভাবে ছোটে? এই যে বলছে তাই তারা ছোটে আর ছোটে, অর্থাৎ শস্যহীন অঞ্চল, সেই অঞ্চলের মানুষজন অভাব অনটন, তাদের ওই এলাকায় ভালো কৃষিকাজ হচ্ছে না, বন্যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অভাব অনটন, মানুষ কি করবে? যখনই কোনো ট্রেন আসে তারা হুমড়ি খেয়ে পড়ে, তারা বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে ছুটে যায়। তোমরা যদি এই মুভিটা দেখো না, অনেক ভালো বুঝতে পারবে, রিলেট করতে পারবে দ্রুত। তাহলে লাল সালু উপন্যাসে শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে। কারা ছোটে? শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে, যে অঞ্চল থেকে মজিদ বেড়ে উঠেছে। ট্রেনের ইঞ্জিনটা কিসের মতোই পানি খায়? ট্রেনের ইঞ্জিনটা
মানুষের মতোই পানি খায়। ট্রেনের ইঞ্জিনটা কিসের মতো পানি খায় রে? মানুষের মতো পানি খায়। মজিদ কখন মোহাম্মদনগর গ্রামে প্রথম প্রবেশ করে? মজিদ নিরাক পরা দুপুরে। এইটা লাইনটা খুব ইম্পর্টেন্ট। নিরাক পরা দুপুরে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? কিভাবে প্রবেশ করে? নাটকীয় ভাবে প্রবেশ করে। কমেন্ট বক্সে লেখো, দুটো ওয়ার্ড লিখবা। নিরাক পরা দুপুর, নিরাক পরা দুপুরে প্রবেশ করে, নাটকীয় ভাবে প্রবেশ করে। এই দুটো ওয়ার্ড তোমরা লিখে ফেলো। নিরাক পরা দুপুরে প্রবেশ করে, নাটকীয় ভাবে প্রবেশ করে আমাদের মজিদ হুজুর। এরপরে আসেন, এই জন্য আমি আজকে পাঞ্জাবি পরে ক্লাস নিচ্ছি, হুজুরকে পড়াচ্ছি তো। এরপরে দেখেন, কার আগমন মুহূর্ত মোহাম্মদনগরের সমগ্র গ্রামকে চমকে দেয়? কারে হবে? মজিদ হুজুর হবে। মজিদের আগমন মুহূর্ত মোহাম্মদনগরের সমস্ত গ্রামকে চমকে দেয়। ওকে, মজিদ কাদের জাহেল বেলেম আনপারো এগুলো বলেছিল? কাদের বলেছিল? ওই গ্রামের সাধারণ মানুষদেরকে বলেছিল। আচ্ছা, মোহাম্মদনগরের গ্রামবাসীদেরকে আনপর জাহিল এগুলো বলেছে। এরপরে আসো, মোহাম্মদনগর গ্রামে কার আগমন নাটকীয় ভাবে? মজিদের। মজিদ কোন মাসে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে? কার্তিক মাসে প্রবেশ করে। মজিদ কোন মাসে প্রবেশ করে রে? কার্তিক মাসে। আমি একটু দ্রুত যাই, এখানে সময় নিতে চাচ্ছি না। মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ কোথায় দাঁড়িয়েছিল? মজিদ কোথায় দাঁড়িয়েছিল? তাহলে মজিদ কার্তিক মাসে প্রবেশ করে। মজিদ দাঁড়িয়েছিল কোথায় রে? মজিদ দাঁড়িয়েছিল মতিগঞ্জের সড়কের উপর। মতিগঞ্জের সড়কের উপর দাঁড়িয়েছিল মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করার আগে। মজিদ কার নির্দেশে মোহাম্মদনগর গ্রামে আসে? মজিদ স্বপ্নে হযরত পীর কামেল, পীর মুদাসসির, আল তামিম, আল লিমন, আল আজিজ এদের নির্দেশে আসে। আচ্ছা, টুপি মাথায় দিয়ে ক্লাস করতেছেন? ওকে, এই ফাস্ট করব ফাস্ট করব ফাস্ট করব। আচ্ছা, মজিদ মোহাম্মদনগর গ্রামের পরিত্যক্ত কবরকে কার কবর বলে গ্রামবাসীকে জানাই? সে হচ্ছে মজিদ মোহাম্মদনগর গ্রামের পরিত্যক্ত কবরকে মুদাসসির পীরের কবর বলে গ্রামবাসীকে জানাই। মজিদ নিজেকে কল্পিত মাজারের কি বলে পরিচয় দেয়? খাদেম বলে পরিচয় দেয়। কল্পিত মুদাসসির পীরের, এই দেখো আমি তোমাদের এখন কমেন্ট করাচ্ছি না, আমি জাস্ট নিজে পড়ে যাচ্ছি। একটু পরে যখন 108টা এমসিকিউ আসবে, এবং আমি একটা কাজ করছি আজকে, বুঝছো, আমি এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের কবি পরিচিতি, লেখক পরিচিতি থেকে বেশি এমসিকিউ দিছি। কারণ আমি দেখলাম যে সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রচুর, মানে উনার জীবনী থেকে বেশি প্রশ্ন হয়। তোমার অ্যাডমিশন টেস্টে হয়, বিসিএস এ হয়, এইচএসসি তে হয়, সকল প্রকার জব এক্সামে এইখান থেকে কোশ্চেনটা হয়, মানে ওলিউল্লাহ থেকে। এই জন্য আজকে আমি সৈয়দ ওলিউল্লাহ থেকেই প্রায় 30টা 35টার মতো এমসিকিউ রাখার চেষ্টা করেছি। তখন তোমরা, আমি খুব দ্রুত যাবো এমসিকিউ সময় আসলে। দেখো, কল্পিত মুদাসসির পীরের কবরটির ভিতরটা দেখতে কিসের মতো? দেখতে সুরঙ্গের মতো। তাহলে কি দেখতে সুরঙ্গের মতো? মুদাসসির পীরের কবরটা দেখতে সুরঙ্গের মতো। আচ্ছা, মাজারটি মজিদ লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, লাল শালু দিয়ে। মজিদ মোহাম্মদনগরে এসে কিসের ব্যবসা শুরু করে? মাজার ব্যবসা শুরু করে। কি আর শুরু করবে, তার সম্পত্তি আছে মাজার, বিনা পুঁজিতে ব্যবসা। তাহের কাদের মাছ ধরার সময় মতিগঞ্জের সড়কে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়ানো কাকে দেখেছিল? মজিদ হুজুরকে দেখেছিল, কাকে আর দেখবে। ওকে, তারপরে আসেন, এদেশে ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট, অনুধাবনমূলক প্রশ্নে চলে এলাম। অনুধাবনমূলক প্রশ্নে চলে এলাম। এদেশে এদেশে ধর্মের আগাছা বেশি, শস্যের চেয়ে টুপি বেশি। আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো, খুব ছোট একটা কথা বলবো, তোমরা একটু শোনো। সেটা হলো, আমাদের দেশের মানুষ, তোমরা কেউ মাইন্ড করিও না, আমাদের দেশের মানুষ না অনেক বেশি অন্ধ ধর্ম বিশ্বাসী, অনেক জায়গাতেই। আবার এটার একটা পজিটিভ সাইডও আছে, শুধু নেগেটিভলি না, পজিটিভটা আগে বলি। দেখো, পজিটিভটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিন, আচ্ছা, এই গত 7 তারিখেই তো মনে হয় আমরা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা করলাম না? মানে আমাদের পজিটিভ সাইডটা বলতেছে, আমরা ধর্মীয় ভাবে পজিটিভ বটে। স্ট্রাইক ফর গাজাতে আমার ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অফ হয়ে গিয়েছিল, প্রশাসনিক ভাবে ক্লাস ক্লাস অফিস আদালত বন্ধ ছিল। নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, পুরো বাংলাদেশের মানুষ আমরা গ্লোবাল স্ট্রাইক ফর গাজার জন্য করেছি। সেই সময়ে তোমরা মিশরের কায়রোর নাম শুনেছো? মিশরের রাজধানী, সেই কায়রোতে কিন্তু অনেক সমৃদ্ধ একটা শহর, একদম গাজার সাথে লাগানো শহর কায়রো। মিশরের যে কায়রো, ধরো সাপোজ এইটা হলো গাজা, এইটা হলো তোমার গাজা, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে গাজা, ফিলিস্তিনের গাজা, এটা ফিলিস্তিনের গাজা, এইখানেই হচ্ছে মিশরের কায়রো। মিশরের কায়রো এই জায়গাটাতেই অবস্থিত। তাহলে এই ফিলিস্তিনের গাজার ঠিক সীমান্তবর্তী এলাকাটাই হচ্ছে মিশরের কায়রো। কায়রোতে 7 আগস্টে একটা মুসলিম দেশ, ওইখানে আল আজহার বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পুরো পৃথিবীতে তারা বিভিন্ন ইসলামী স্কলার সাপ্লাই দেয়, তারা কোনো গ্লোবাল স্ট্রাইক করে নাই। ফিলিস্তিনিদের জন্য তারা কোনো ভয়েস রেইজ করে নাই। তারা তাদের অফিস আদালত ক্লাস কার্যক্রম সব চলতেছে। জাস্ট সীমান্তের এই পারে গাজা, ফিলিস্তিন, আর এই পারে কায়রো। কায়রোর মুসলমান, কায়রোর সাধারণ মানুষজন, ভাই তোমার মুসলমান হওয়া লাগবে না, এজ এ হিউম্যান বিং তুমি তো কি করবা? মানুষের জন্য সহমর্মিতা প্রকাশ করবা, যে তোমার ঠিক তার কাটার বেড়ার এই পাশে, সীমান্তের এই পাশে এত নির্যাতন হচ্ছে, ওরা কোনো প্রকার স্ট্রাইক করে নাই, ওরা ওদের কার্যক্রম সব স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যুগ যুগ ধরে এদেশের মানুষজন অনেক বেশি ধর্মপ্রিয়।
কত দূরের একটা দেশ, আমাদের দেশে গতকাল ঢাকায় কি করলো মানুষ, কত বড় একটা সলিডারি প্রোগ্রাম করলাম আমরা। শুধু তাই নয়, 1922-23 সালে আমাদের দেশে খেলাফত আন্দোলন হয়েছিল, তোমরা জানো। খেলাফত আন্দোলন হয়েছিল মূলত যে তুর্কি সালতানাত আছে, যে অটোমান সাম্রাজ্য ছিল, সেই অটোমান সাম্রাজ্য ইসলামী খেলাফত ধ্বংস হয়ে যায় এবং কামাল আতাতুর্ককে কি করা হয়। তোমাদের যদি আমি কখনো জিকে ক্লাস নেই তাহলে আমি সেটা আরো বিস্তারিত বলবো, আমি এখানে চলে যাই। এটা জাস্ট ব্যাখ্যার জন্য বলতেছি যে এই দেশে যেমন ধর্মের আগাছাও আছে, ধর্মের পজিটিভ সাইডও আছে। এই দেশের মানুষ, অর্থাৎ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশের মানুষরা, এই সাবকন্টিনেন্টের মানুষরা খেলাফতের জন্য আন্দোলন করেছে, কিন্তু কোনো আরব কান্ট্রি আন্দোলন করে নাই। গতকাল গতকাল আমরা যখন ঢাকায় সলিডারি প্রোগ্রাম করলাম, আরবরা তখন মদিনাতে বিশাল বড় একটা কনসার্ট করছে, যেখানে সকল ধরনের ড্যান্স দিয়েছে, তারা উৎসব করতেছে। তো এই যে অনুভূতি, অন্যের দুঃখে দুঃখী হওয়া, এই বিষয়গুলো আমাদের মাঝে আছে, এদেশের মানুষের রক্তের ভিতরে যুগ যুগ ধরে আছে। কত দূরের একটা দেশ, আমরা এখানে সলিডারি প্রোগ্রাম করলাম, লক্ষ লক্ষ মানুষ এখানে, তারা একত্রিত, আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের দেশের হিন্দুরা, এদেশের বৌদ্ধরা, এদেশের খ্রিস্টানরা, সকল ধর্মের মানুষই সর্বোচ্চ উদার। অনেক হিন্দু ফ্রেন্ডরা আমার আছে যারা হচ্ছে কালকে কি করেছে, ফিলিস্তিনি মানুষের জন্য তারা সলিডারি প্রোগ্রাম করেছে। কেন? তারা কি ধর্মের জন্য করেছে? না, তারা মানবতার জায়গা থেকে করেছে। তো এদেশের মানুষের দুটো জিনিসই আছে, পজিটিভটাও আছে ধর্মের এবং নেগেটিভ সাইডটাও আছে। তো এইটা আমি তোমাদের জাস্ট এই জন্য দেখালাম যে আমাদের এদেশের মানুষ যেমন ধর্মের আগাছা বেশি, ধর্মের পজিটিভ সাইডটাও আছে। তাহলে এই উত্তরটা কি? ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? দেশের মানুষ ধর্মীয় কুসংস্কার এবং অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত থাকায় আগাছা বেশি। আচ্ছা, এইটা হচ্ছে খ নাম্বারে থাকবে উদাহরণমূলক দুটো পয়েন্টে লিখতে হবে। ফার্স্টে এইটা এক পারায় লিখবা, এটা এক পারায় লিখবা। যে দেশের কর্মহীন মানুষের সংখ্যা অনেক বেশি, অধিকারা বিদ্যা শিক্ষা অর্জন করে না, এরা শুধুমাত্র কি করে, ধর্মীয় বিভিন্ন গোড়ামি নিয়ে থাকে। তারা বাচ্চা অনেক বেশি অসুস্থ, ওর মানসিক ওকে এত বেশি প্রেশার দিচ্ছে, বলে ওরা জিন ধরছে, ওরে হুজুরের কাছে নিয়ে পানি পড়া খাও, ঠিক হয়ে যাবে। এই যে মানে অনেক বেশি অন্ধ বিশ্বাস আমাদের মাঝে আছে। মসজিদের মনে সন্দেহ ভয় ছিল কেন? মানুষের ধর্মবিশ্বাসকে যে পুঁজি করে গড়ে তোলা বাজার ব্যবসার সাফল্য নিয়ে মসজিদের মনে কি হয়েছিল? সন্দেহ ভয় ছিল। এগুলো স্লাইড দিয়ে দেবো, তোমরা পড়ে নিবা। আমি এইটার সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি এমসিকিউতে চলে যাব। আমরা একটু খুব দ্রুত এগোতে হবে আমাদের। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করো। ওই তো আগে যেটা বললাম যে এদেশের মানুষ হচ্ছে প্রচন্ড অভাবের মধ্যে থাকে, এদের অভাব অনটন অনেক বেশি, বলে সবগুলো বাচ্চা কাচ্চাকে তোমরা জাস্ট কিছুটা ধর্মীয় শিক্ষায় অর্জন করে এদেরকে ধর্মীয় বিভিন্ন ইয়েতে লাগিয়ে দাও। মানে এখানে তাদের অভাব অনটন বেশি, তাদের মাথায় টুপি বেশি, ধর্মীয় অন্ধবিশ্বাস বেশি। এইটার স্লাইড দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে পড়ে নাও, আমি এটাতে সময় নিতে চাচ্ছি না। আজকে আমাদের মূল ফোকাস শুধু এমসিকিউ, 100টা এমসিকিউ সলভ করবো। বিশ্বাসের পাথরে খোদাই করা যেন সে চোখ, এই লাইনটা এমসিকিউ আসবে। আমি তোমাদেরকে বলে দেই, এইটা তো হচ্ছে এইখানে উদাহরণমূলক দেওয়া আছে। তোমরা যেটা করবা, এখানে কাদের চোখ? এখানে হচ্ছে গ্রামবাসীর চোখ, এটা এমসিকিউ আসে। এই যে এটা, বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ, এখানে কাদের চোখ বলা হয়েছে? এই মোহাম্মদ নগরবাসী অর্থাৎ গ্রামবাসী সম্পর্কে বলা হয়েছে। তাহলে যদি বলা হয় বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ, তাহলে এটা কার চোখ? এটা হবে গ্রামবাসীদের চোখ। এরপরে আসো ভাই, ধান দিয়ে কি হইব মানুষের জান যদি না থাকে, এটা কে বলেছে? এইটা হচ্ছে রহিমা বলেছে। যখন অনেক ঝড় হয়েছে, ঝড়ে সব উড়ে যাচ্ছে, জমিটাকে বেঁধে রাখছে, মানুষের ধন সম্পদ সকল শস্য নষ্ট হয়ে যাচ্ছে, তখন মজিদ কি বলেছিল? যে ধানগুলো একটু ঠিক করে রাখতে। তখন রহিমা বলতেছিল। তাহলে মাতৃত্ব হৃদয়ের অধিকারী কে? এই রহিমা। রহিমা কিন্তু তার সতীন ছিল জমিলা, কিন্তু জমিলাকে সে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো। আচ্ছা, এটাও তোমরা পড়ে নিবা, আমি এটা সময় নেব না। এমসিকিউ চলে আসছে, চলো ফার্স্ট এমসিকিউ কোশ্চেনে অ্যান্সার করো। এই সবাই রেডি? এই সবাই রেডি? এই জিন আছে? আরিফ রায়হান ভাইয়া, জিন আছে, তুমি আমার কথাটা ভুল বুঝিও না। আমি বলতে চাচ্ছি যে সব জায়গায় তুমি জিজ্ঞেস করলে স্যার আপনি বলতে চাচ্ছেন জিন নাই, অবশ্যই জিন আছে। কোরআনে জিন নিয়ে সূরা আছে এবং এটা এক্সিস্ট করে আমাদের এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের সাথে জিন আছে। এটা অস্বীকার করলে তো তোমার ইমানই থাকবে না। কিন্তু স্বাভাবিক বিষয়গুলোকে, মানে একটা ছেলে গেমস খেলতে খেলতে অসুস্থ হয়ে গেছে, আমার স্টুডেন্ট, এখন ওর মা হচ্ছে বলতেছে যে ওকে হুজুরের কাছে নিতে হবে কারণ ওকে জিন ধরছে। তো আমি বললাম জিন আছে, বাট ও তো হচ্ছে 24 ঘন্টা গেট লাগায় গেমস খেলে, এত বেশি গেমস খেলে ও হোমওয়ার্ক করে না। এখন ওর মা বলে যে ওকে জিনের আসর করছে। তো এখন আমরা যখন জিনকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করি, একটা বাচ্চাকে তুমি না খেয়ে রাখছো সারাদিন, ও তোমার সাথে রাগারাগি করলো, রুট ব্যবহার করলো, তুমি বললে ওকে জিনের আসর করছে। তো সব জায়গাতে তো জিনকে ওইভাবে মানে ইনক্লুড করে ব্যবসায় পরিণত করা যাবে না, আমি সেইটা বলছি। তবে জিন আছে, জিন তোমাকে বিশ্বাস করতে হবে। এই সবাই একটা কাজ করো, আমরা মাত্র এমসিকিউ শুরু করছি। তোমরা তোমাদের এই ক্লাসের লিঙ্কটা এখন তোমরা তোমাদের ফ্রেন্ডের যে গ্রুপটা আছে না, সেই গ্রুপটাতে পাঠিয়ে দাও। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ, তোমাদের কলেজের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দাও। ফার্স্ট অ্যান্সারটা কি করলো আমি দেখি তো। আচ্ছা, এটা কে লিখছে রে? যাদের বিয়ে করা দরকার নোমান হুজুরের থেকে পানি পড়া নেওয়া দরকার। আচ্ছা দেখো, ফার্স্ট অ্যান্সার করেছে বিকাশ সাহা। বিকাশ সাহা লিখেছে খ। আচ্ছা, তারপরে আমি এর পরের এমসিকিউ গুলো থেকে দেখবো, দেখি কারা আগে লিখতে পারে। মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে
অনেকবার অ্যাডমিশন টেস্টে এসএসসি তে সব জায়গায় এসেছে। 2 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করো, দেখি কে আগে অ্যান্সার করতে পারে। এই 2 2 2 2, এই সবাই আবার মেনশন করো। যারা ক্লাসের শুরুতে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করেছিলে দুষ্টরা, তোমরা আবার একটু মেনশন করো, তোমার ফ্রেন্ডদেরকে আবার একটু মেনশন করো, কারণ আমরা আমাদের এমসিকিউ মিশন মাত্র স্টার্ট করতেছি। তোমাদের ফ্রেন্ডদেরকে আবার ঝটপট মেনশন করো। নাফিস হাসান সাজিদ বলেছে ভাইয়া 1 এর খ। আচ্ছা, এই সবাই একটু ফ্রেন্ডদের ঝটপট মেনশন করে দাও তো, কারণ আমরা মাত্র আমাদের আজকের ক্লাসের মূল আকর্ষণ এমসিকিউটা শুরু করলাম। তোমরা সবাই একটু আবার মেনশন করো, অনেকে হয়তো ক্লাসের মাঝ থেকে চলে গেছে। হ্যাঁ, ধুমাইয়া শেয়ার করো, সবাই ধুমাইয়া শেয়ার করো। সবার আগে বিকাশ সাহা, তুমি গ্রেট হো, তুমি সব সময় সবার আগে অ্যান্সার দাও। আচ্ছা, এই আঞ্জুমানারা কই রে? আঞ্জুমানারা না হচ্ছে প্রতিযোগিতা করে, আরো কয়েকজন আছে যারা সবসময় আগে আগে দেওয়ার চেষ্টা করে। নাজমুস সাকিব, ওকে, বিকাশ সাহা দিয়েছে বি ক, মরিয়ম মিষ্টি বলেছে 2 এর ক, তারপরে মেহেদী হাসান ব্রো বলেছে ক, লিমন, আখি আলম, তারপরে খাদিজাতুল কুবরা, তামিম, শরীফুল, সবাই ক বলতেছে। আচ্ছা, আজিজুল বলছে স্যার এটা কি মাদ্রাসাতে আসবে? দেখো, মাদ্রাসাতে তোমার উপন্যাসটা নেই, বাট তোমার কি আছে, তোমার অ্যাডমিশন টেস্টে আসবে। তুমি যদি ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাকে এটা মাস্ট ক্লাসটা করতে হবে। তাহলে এটা কি হবে? এটা হলো বিশ্বাস। তোমাদের সবাইকে অভিনন্দন রে, সবাই রাইট অ্যান্সার দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। এইটা ঝটপট অ্যান্সার করে ফেলো, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারে। শরীয়ত ভাইয়া, এইটা তোমার মাদ্রাসার আলিমের সিলেবাসের নাই, ঠিক আছে, কিন্তু তুমি যদি অ্যাডমিশন টেস্ট দিতে চাও, তোমাকে এটা অ্যান্সার করতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে এখান থেকে একাধিক কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো এই জন্য তুমি ক্লাসটা করবা। আর তুমি যদি বলো না ভাইয়া আমি শুধুমাত্র আলিম পরীক্ষা দিয়ে আমি অন্য কিছু করবো, আমি অ্যাডমিশন টেস্ট দেবো না, তাহলে তোমার এই ক্লাসটা না করলেও চলবে। সবার আগে 3 এর অ্যান্সার কে দিয়েছে রে? বিকাশ সাহা, তুমি তো অনেক চমৎকার করতেছো। বিকাশ সাহা আবার অ্যান্সার করেছে 3 এর খ। তারপরে কে দিয়েছে? বিকাশ সাহার পরে আরিফুল ইসলাম সবুজ বলেছে গ, আব্দুল্লাহ ইমন বলেছে ক, মরিয়ম মিষ্টি বলেছে খ, আব্দুল্লাহ সাইব বলেছে বি, আঞ্জুমান আরা বলেছে খ, খাদিজাতুল কুবরা খ, রাজিন হাসান সি, আখি আলম সি, ওকে ওকে ওকে, আব্দুল্লাহ ইমন খ। আচ্ছা, এইটার রাইট অ্যান্সার হলো কি দেখো তো। এই তোমরা কি এটা দেখতে পাওনি? বলো তো আমার, গ্রামীণ সমাজ ব্যবস্থা নিয়ে ঘ দিয়েছে কে কে দেখো তো। আমার মনে হয় এটা আমার একটা ভুল ছিল, আমি এইখানে দাঁড়িয়েছিলাম, তোমরা হয়তো ঠিকভাবে দেখতে পারোনি। আমি নেক্সট গুলো থেকে সাইডে চলে যাব। তাহলে গ্রামীণ যে সমাজ ব্যবস্থা, আমাদের গ্রামের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে কত প্রকার ব্যবসা করতে পারে মানুষ, সেরকম একটা চিত্র, গ্রামীণ সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। এর পরের কোশ্চেনটাতে আসো। লাল সালু উপন্যাসের প্রধান উপাদান কি? লাল সালু উপন্যাসের প্রধান উপাদানটা কি? সবাই লেখো, লাল সালু উপন্যাসের প্রধান উপাদানটা কি? এই আজকে এত কম স্টুডেন্ট ক্লাস করতেছে কেন বলো তো? লাস্ট ক্লাসে তো অনেকজন ছিল, আজকে তো অর্ধেক দেখতেছি কেন? তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ না, আমি তো বললাম আবার মেনশন দিতে, কারণ ক্লাসটা হচ্ছে শুরুর দিকে এমসিকিউ ছিল না, এখন যদি এমসিকিউ আবার একটু মেনশন দিয়ে দাও সবাইকে। সবার আগে লিখেছে আঞ্জুমানারা, থ্যাংক ইউ আঞ্জুমানারা, তুমি আজকে ফার্স্ট সবার আগে অ্যান্সার দিলা। বললা 4 এর ঘ, উপন্যাসের প্রধান উপাদান ধর্মীয় কুসংস্কার। এরপরে আরিফুল ইসলাম সবুজ, মরিয়ম মিষ্টি, শরীফুল, বিকাশ সাহা, সিয়াম বিশ্বাস, খাদিজাতুল কুবরা, মেহেদী হাসান ব্রো, আরিফুল ইসলাম, তানহা আক্তার, নুসরাত জাহান, নাফিস হাসান সাজিদ, তামিম, আখি আলম, এই থ্যাংক ইউ ইউসুফ, সবাইকে ধন্যবাদ। এটা হবে কি রে? ঘ হবে। তাহলে লাল সালু উপন্যাসের প্রধান উপাদান ছিল ধর্মীয় কুসংস্কার। এরপরে আসো, মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল? মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল? 5 নাম্বার অ্যান্সার করো, 5 নাম্বার অ্যান্সার করো সবাই, 5 নাম্বারটা অ্যান্সার করো। মহব্বতনগর গ্রামে সবার আগে অ্যান্সার করছে কে? আঞ্জুমানারা, থ্যাংক ইউ আঞ্জুমানারা, তোমাকে ধন্যবাদ। আঞ্জুমানারা সবার আগে অ্যান্সার করেছে। বিকাশ সামনে একটু পিছিয়ে পড়তেছে, আমি বুঝতেছি। লিখেছে খ, আরিফুল সবুজ বলেছে খ, এরপরে মেহেদী হাসান ব্রো বলেছে খ, বিকাশ শাহ বলেছে ক, মরিয়ম মিষ্টি, তামিম, নাফিস, সাজিদ, খাজিদুল কুবরা, যারা যারা খ দিয়েছো থ্যাংক ইউ। তাহলে মোহাম্মদনগর গ্রামের সামাজিক নেতৃত্ব ছিল খালেক ব্যাপারীর হাতে। তাহলে নেতৃত্বটা কার হাতে ছিল? এই খালেক ব্যাপারীর হাতে ছিল। এই জন্য মজিদ হুজুর বুঝে গেল যে আমি যদি খালেক ব্যাপারীকে হাত করে নিতে পারি, তাহলে এই সবকিছু আমার হাতে চলে আসবে।